বাবা শব্দটা খুব ছোট্ট, তাই না? কিন্তু যদি এর গভীরতা দেখতে যাই, না, সবাই বুঝবে না। হয়তো তারাই বুঝবে যারা খুব অল্প সময়ের জন্য তার বাবাকে কাছে পেয়েছে, কিংবা যাদের বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মায়ের মতো হয়তো বাবারা কষ্ট করে গর্ভে ধারণ করে না, কিন্তু বুকে আগলে রাখে যতদিন সে বেঁচে থাকে। বাবা ছাড়া যারা বড় হয় তারাই একমাত্র বুঝতে পারে বাবা না থাকলে জীবন কতটা কঠিন। আজকের গল্পটা বাবাকে নিয়ে। আজকে নিবেদন শ্রীমতী পার্বতী মোদকের লেখা বাবা দিবস। তাতান, তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নাও। আমি চিৎকার করে ছেলেকে তাড়া দিলাম। আসলে সকালবেলাটা এত কাজের ব্যস্ততা থাকে যে আমি রীতিমতো চোখে অন্ধকার দেখি। তাতানের বাবা সকালে 7টার ট্রেনে অফিসে বেরিয়ে যায়। সেই জন্য আমাকে ভোর 5টায় উঠে সকালের টিফিন আর দুপুরের লাঞ্চ তৈরি করে প্যাক করে দিতে হয়। ও বেরোতে না বেরোতেই তাতানকে ঘুম থেকে তুলি। তাতান এখন ক্লাস 3, সেভাবে এখনও বুঝে উঠতে পারে না বলে পিছনে লেগে থাকতে হয় সব সময়। ও ফ্রেশ হয়ে এলে দুধ বিস্কুট খাইয়ে ওকে পড়াতে বসাই। স্কুলের হোমওয়ার্ক পড়া সব তৈরি করিয়ে স্কুল ব্যাগ জলের বোতল গুছিয়ে দিয়ে আমি এক দফা রান্নাঘরে ঢুকি। শ্বশুরমশাই মাছ মাংস যেটা আনেন সেটা রান্না করি। তারপর তাতানকে খাইয়ে টিফিন গুছিয়ে দিয়ে স্কুল বাসে তুলে দিয়ে আসি। একটানা কাজ সেরে তারপর আমি একটু দম ফেলার সময় পাই। কিন্তু আজ বেলা 9:30 বাজতে চলল। শ্বশুরমশাই চা খেয়ে মাছ আনতে গেছেন, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তাতানকে একটা মাছ ভেজে খাইয়ে আপাতত স্কুলে পাঠিয়ে দিলে নিশ্চিন্ত। কিন্তু এত দেরি হচ্ছে দেখে ওকে স্নান করতে পাঠিয়ে আমি শ্বশুরমশাইকে ফোন করলাম। দেখলাম ওনার ঘর থেকেই রিংটোনের আওয়াজ আসছে। বুঝতে পারলাম ফোনটা বাড়িতেই ফেলে গেছেন। খুব বিরক্ত লাগলো। ফোনটা দেওয়া তাহলে কিসের জন্য, যদি দরকারের সময় কাজেই না আসে। তাতানকে ড্রেস পরিয়ে তৈরি করে যখন খাওয়াতে বসেছি, শ্বশুরমশাই বাড়ি ঢুকলেন। অপ্রস্তুত হেসে বললেন, ও দাদু ভাই, খেতে বসে পড়েছ? আসলে অনেক বছর পর আজ সুজনের সঙ্গে দেখা, বুঝলে বৌমা। আমার স্কুল লাইফের বন্ধু, একেবারে জিগরি দোস্ত ছিলাম। চাকরি পেয়ে ওই এতদিন বাইরে ছিল, অনেক বছর পর দেশের বাড়িতে এসেছে তো, তাই গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। একটু থেমে আবার বললেন, 1 পিস মাছ ভাজা তো, তুমি একটু আস্তে আস্তে খাও, আমি ভেজে দিচ্ছি। আমি মুখটা যথাসম্ভব গম্ভীর করে বললাম, না থাক বাবা, এই তাড়াহুড়োতে গলায় কাটা বিঁধে গেলে আরেক বিপত্তি হবে। ছেলে মানুষ, একটু মাছ ভাজা হলে খাওয়াটা হয়ে যায়, সেটাও কপালে নেই। তারপর তাতানকে ঝেঁঝে বললাম, ভাত নিয়ে গালগাল করছিস কেন? তাড়াতাড়ি খেতে পারছিস না? 10টা 10 বেজে গেল, এক্ষুনি বাস এসে যাবে, তাড়াতাড়ি কর। শ্বশুরমশাই বললেন, আমারই ভুল গো, আমারই ভুল। এই বলে ছেলেকে নরম গলায় বললেন, দাদু ভাই এখন খেয়ে নাও, স্কুল থেকে এসে মাছ ভাজা দিয়ে ভাত খাবে, কেমন? তাতান বাধ্য ছেলের মতন ঘাড় নাড়লেও আমি রেগে গিয়ে বললাম, ছেলেটা বেরোনোর সময় এসব অমঙ্গলের কথা না বললেই নয়। এসে খাবে বলতে আছে? এত বয়স হয়েছে আপনার, কখন কি বলতে হয় জানেন না? দেখলাম উনি মাথা নামিয়ে নিচের ঘরে চলে গেলেন। তাতানকে বাসে তুলে আমি রান্নাঘরে ঢুকলাম মাছের ঝোল করব বলে। তার আগে শ্বশুরমশাইকে রুটি আর পেঁপের তরকারি দিয়ে গেলাম। দিয়ে চলে আসছি এমন সময় উনি ভয়ে ভয়ে বললেন, আজ একটা মিষ্টি দেবে বৌমা? আমার খুব রাগ হয়ে গেল। বললাম, সুগার কোলেস্ট্রলে তো শরীরটা রোগের ডিপো তৈরি করেছেন, না হলে নিশ্চয়ই দিতাম। আগে যদি একটু মেপে ঝুঁকে খাওয়া দাওয়া করতেন তাহলে তো এত নিয়ম করে মানতে হতো না। এখন ডাক্তার স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, কি করে দিয়ে বলুন তো আপনাকে? উনি রুটি ছিঁড়তে ছিঁড়তে বললেন, তোমার শাশুড়ি বেঁচে থাকতে সপ্তাহে 1 দিন রুটির সঙ্গে একটা করে মিষ্টি বরাদ্দ ছিল। আমি মিষ্টি খেতে বড্ড ভালোবাসি তো, তাই কড়া রুটিন থেকে 1 দিন ছাড় দিয়েছিল। আমিও সারা সপ্তাহ ওই একটা দিনের অপেক্ষাতেই থাকতাম। ধুর, এত বকবক শোনার সময় নেই, মনে মনে বলে আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম। দেখি ততক্ষণে কড়া গরম হয়ে গেছে। তেল দিয়ে মাছগুলো ছিঁড়ে দিলাম। টিফিন খাওয়া শেষ হলে শ্বশুরমশাই এসে বললেন, বৌমা আমার ওষুধগুলো না শেষ হয়ে গেছে, আমি একটু পাড়ার দোকান থেকে নিয়ে আসছি, এক্ষুনি চলে আসবো। আমি কোনো সাড়া দিলাম না। রান্না সেরে স্নান করে অনেকগুলো জামা কাপড় আয়রন করে রাখতে হবে, তাতানের প্রজেক্টগুলো রেডি করতে হবে, তারপর একটা ওয়েব সিরিজ দেখব, এসবই মাথায় চলছিল। স্নান করতে যাব, হঠাৎ মনে পড়ল তাতানের স্কুলের খাতা শেষ হয়ে গেছে। কয়েকটা খাতা আর প্রজেক্টের কটা জিনিস আনতে হবে।
দোকান বন্ধ হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে বাজারে বেরিয়ে পড়লাম। কিছুটা যাওয়ার পর মোড় ঘুরতেই দেখি শ্বশুরমশাই মিষ্টির দোকানে বসে দই মিষ্টি খাচ্ছেন। আমার মাথাটা গরম হয়ে গেল। চুপচাপ জিনিস কটা নিয়ে বাড়ি ফিরে এলাম। উনি বাড়িতে আসার পর যাচ্ছে তাই করে বললাম, আপনার ছেলে প্রতি মাসে ওষুধের দোকানে এতগুলো করে টাকা দেয়, প্রতি মাসে চেক আপ, এক গাদা টেস্ট, কী লাভ হচ্ছে? এদিকে আমরা রেস্ট্রিকশন করছি আর আপনি আমাদের লুকিয়ে লুকিয়ে যা ইচ্ছা তাই খাচ্ছেন। উনি চুপচাপ অপরাধীর মতো স্নান করতে চলে গেলেন। শনিবার বলে দুপুরে তাতান স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। স্কুল থেকে ফিরলে ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই, তা না হলে সন্ধেবেলা পড়তে বসে ঢুলতে থাকে। বিকেলবেলা তাতান প্রত্যেকদিন দাদুর সঙ্গে পার্কে যাওয়ার জন্য বায়না করে, কিন্তু সত্যি বলতে কি, বাবা এখন কেমন যেন একটু হয়ে গেছে। ওনার সঙ্গে ছেলেকে পাঠাতে আমি ভরসা পাই না। তাতানের বাবাও এই নিয়ে আমার প্রতি একটু অনুযোগ করে, কিন্তু আমি তাতে বিশেষ একটা পাত্তা দিই না। যথারীতি আজও সে ঘুম থেকে উঠে বায়না জুড়লেও দাদুর সঙ্গে মাঠে যাবে। শ্বশুরমশাই সঙ্গে সঙ্গে বললেন, চলুক না দাদু ভাই আমার সঙ্গে, আমি ঠিক করে দেখে রাখবো, তুমি কোনো চিন্তা করো না বৌমা। আমি বললাম, না বাবা, ও যেরকম ছাদে খেলা করে সেরকমই খেলা করুক, একদিন গেলেই রোজ রোজ বায়না করবে। কোনোদিন একটা আপদ বিপদ হবে, তখন আমারটাই যাবে, কারোর কিছুই হবে না। এসব কথার মধ্যে কখন যে তাতানের বাবা অফিস থেকে বাড়ি ফিরে এসেছেন আমি বুঝতে পারিনি। আমাকে বলল, তাতান যে শুধু আমাদেরই সন্তান এমনটা কিন্তু নয়, ওর দাদুর প্রতিও ওর একটা অধিকার আছে। তোমার সবসময় কিন্তু এরকম করাটা ঠিক নয়। বাবা একজন বয়স্ক মানুষ, অভিজ্ঞ, তিনি ওকে দেখে রাখতে পারবেন না? এগুলো কিন্তু তোমার বড্ড বাড়াবাড়ি। আমি কিন্তু আমার কথায় অটল রইলাম। তাতানের বাবার সঙ্গে ঝামেলা করলাম। সন্ধেবেলা পড়তে বসে তাতান বলল, মাম্মাম, কাল তো সানডে, স্কুল ছুটি, আজকে একটুখানি কম পড়লে হয় না? দাদু ভাই আমাকে কালকের সেই ভূতের গল্পটা কমপ্লিট করবে বলেছে। তাতানের বাবা তখন টিভি দেখছিল, আর বাবা মানে শ্বশুরমশাই খবরের কাগজ পড়ছিলেন। রোজ সন্ধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে খবরগুলো মুখস্থ করা ওনার আগাগোড়ার অভ্যেস। তাতানের বাবা সঙ্গে সঙ্গে বলে দিল, হ্যাঁ হ্যাঁ, যাও না দাদু ভাইয়ের কাছে, একটা দিন একটু কম পড়লে কিছু হবে না, মাঝে মাঝে গল্প শোনাটাও জরুরি। আমি সামনে কিছু বলতে পারলাম না, দুমদাম করে উঠে রান্নাঘরে চলে গেলাম। তাতানের দাদু তাতানকে নিয়ে নিচের ঘরে চলে গেলে আমি তাতানের বাবাকে খুব খুব সিরিয়াস হয়ে বললাম, আমার কিন্তু এগুলো একদম পছন্দ হচ্ছে না। এরকম প্রশ্রয়ে তাতান অবাধ্য হয়ে যাচ্ছে। ভূত প্রেত রাজারানীর গল্প এই আবার কি? ও তো এগুলোতে বিশ্বাস করতে শুরু করে দিচ্ছে। এত পড়াশোনার চাপ, এত হোমওয়ার্ক, এর মধ্যে এসব গাল গল্প শুধু শুধু সময় নষ্ট করা। তাতানের বাবা একটু জোর গলায় বললেন, তাতান এখন অনেকটা ছোট, আর সব দাদু ঠাকুমার কাছে নাতি নাতনি অনেক বেশি আদরের। দাদু ঠাকুমার যেমন তাদের কাছে পাওয়ার অধিকার আছে, তেমনি নাতি নাতনির সঙ্গে দাদু ঠাকুমার সময় কাটানোর গুরুত্বও আছে। আসলের থেকে সুদ কথাটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। আমার রাগ হলো, তবে বেশি কথা বাড়ালাম না, জানি অশান্তি হবে। তরকারি কষিয়ে জল ঢেলে দিয়ে আমি বাবাকে ফোন করলাম। মনটা ভালো লাগছিল না। দেখলাম বাবা ফোন ধরলো না। 3-4 বার রিং করে গেলাম। এবার সত্যিই চিন্তা হচ্ছে। আমি দেরি না করে বৌদিকে একটা ফোন করলাম। 2 বার রিং হতে বৌদি ফোনটা ধরল। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, বাবা কোথায় গো? কতবার ফোন করছি, ফোন ধরছেন না। সঙ্গে সঙ্গেই বৌদি প্রচণ্ড বিরক্ত হয়ে ঝড়ের মতো বলে গেল, তোমার বাবার ফোন কোথায় থাকে আর তোমার বাবা কোথায় থাকে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? উনি বাজারে যাবেন, ফোন নিয়ে যাবেন না, মর্নিং ওয়াকে যাবেন, ফোন নিয়ে যাবেন না, তাতে দরকার থাক আর দুশ্চিন্তাই থাক, ওনার তো কিছু যায় আসে না। শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার ভাইকে বলে বলে আমি তো পেরে উঠছি না। সে সংসারের প্রতি না চোখ দেয় না কান দেয়। তুমি তো গতবার এসে শুনে গেলে বাবার প্রেশার কতটা হাই হয়ে আছে। ডাক্তার কি বলে গেলেন? আর উনি প্রায় দিন বন্ধুদের সঙ্গে তাসের আড্ডায় গিয়ে সিঙ্গারা, কচুরি, তেলে ভাজা এই সমস্ত খেয়ে আসেন। আমি বললে সামনে অস্বীকার করেন। আমি এদিকে বাড়িতে বুঝে শুনে খাবার দিই, আর উনি যদি বাইরে থেকে এসব করে আসেন, তারপর যদি কিছু একটা আপদ বিপদ হয়ে যায়, তো তোমরা কি আমাকে ছেড়ে দেবে? দোষ তো সে এসে আমার ঘাড়েই পড়বে। কিছুক্ষণ পর আবার বললেন, তোমার দাদাকে কত করে বললাম তিন্নিকে একটা ভালো স্কুলে ভর্তি করব, একটু বাইরের দিকে চলো, কিন্তু তোমার বাবা দেশের বাড়ি ছেড়ে যাবেন না। থাকতেন উনি এখানে, রান্নার লোক, কাজের লোক থাকতো, তুমি কাছাকাছি আছো, দেখাশোনা করতে পারতে না একটু? একান্তই না হলে কত ভালো ভালো ফেসিলিটির বৃদ্ধাশ্রম আছে, কিন্তু না, তোমার দাদা কিছুতেই বাবাকে ফেলে যেতে রাজি নয়।
এসব আদ্যিকালের সেন্টিমেন্ট আর জেদের জন্য আমার তিনের কেরিয়ারে যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। আরও কিছুক্ষণ বৌদি বকবক করে গেল, সবটাই বাবার বিরুদ্ধে কথা। কিন্তু আমার কানে আর কিছু ঢুকলো না। ততক্ষণে আমার চোখটা জলে ভরে গেছে। আমি বললাম, মা যখন মারা যায় দাদা 10 আমি 7, বাবা চাইলেই নতুন করে সংসার করতে পারত, কিন্তু আমাদেরকে মানুষ করবে বলে ছেলে মেয়ে নিয়েই জীবনটা কাটিয়ে দিল। ভিটে ছেড়ে কি করে যাবে বলো? আর বয়সও তো হয়েছে, একটু ভুলো মনা হয়ে গেছে। বয়স হলে তো মানুষ বাচ্চার মতন হয়ে যায়। এরকম করে বলো না। মাঝে মধ্যে রুটিনে একটু অদল বদল করে নিও, দেখবে আর লুকিয়ে লুকিয়ে খাবে না। আমাকে ফোন করতে বললো, আমি বুঝিয়ে বলবো। গলাটা বুঝে এলো। ফোনটা কেটে দিয়ে খাবার রেডি করলাম, সবাইকে ডাকলাম। তাতানের বাবাকে বললাম, এবার থেকে অফিস ফেরার সময় সুগার ফ্রি মিষ্টি আনবে অল্প করে, বাবার জন্য রেখে দেব। শ্বশুরের দিকে তাকিয়ে বললাম, এই রোদ গরমে রোজ বাজার যেতে হবে না, মাঝে মধ্যে আমি গিয়েও মাছ নিয়ে আসবো। আর লুকিয়ে লুকিয়ে বাইরের জিনিস খাওয়া কি খুব জরুরি? শরীর খারাপ করলে কষ্টটা কার হবে বলুন তো? যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবেন, আমি হেলদি ফুড বানিয়ে দেব। তাতানকে বললাম, এখন স্যাটারডে আর সানডে দাদু ভাইয়ের কাছে গল্প শোনার দিন, হ্যাপি তো? দেখলাম বাবার আর বাবার ছেলের দুজনের চোখটা চিকচিক করে উঠল। জলে না খুশিতে বুঝতে পারলাম না, তবে আমার মনটা খুব হালকা হয়ে গেল। রাতে ফেসবুকটা অন করতেই টাইমলাইনে বৌদির পোস্ট এলো। আমার বাবা আর নিজের বাবাকে দুদিকে নিয়ে ছবি, সম্ভবত বিয়ের সময় তোলা হয়েছিল। ক্যাপশনে লেখা, আমার 2 ছেলে। আমি কমেন্টে লিখলাম, তোমার অবাধ্য ছেলেদের এমন করেই দুহাতে বেঁধে রেখো। অনেক দায় দায়িত্ব কর্তব্য ভার সামলে ওরা এখনো বাচ্চা আছে। তুমি মা হয়ে একটু ধৈর্য ধরো। তুমি তো বলো মা হওয়া কি মুখের কথা? কেমন লাগলো আজকের গল্পটি কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুক পৃথিবীর সমস্ত বাবা মা। ধন্যবাদ।